শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই মুহূর্তে আমরা আলোচনা করব ৫ নং প্রশ্নের উত্তরে যে কতে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে ডিসকাশন করব। মূলত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো কতটা ইম্পর্ট্যান্ট। দেখো, ১ নম্বর প্রশ্নটা আমরা এটা কিন্তু অনেকবার বলছি, ক্লাসে অনেকবার করানো হয়েছে। আমি যেভাবে করেছি ওইভাবেই তোমরা উত্তর করো। এখানে একটু বড় করে দেওয়া আছে, আমি ক্লাসে যেভাবে বলছি ওগুলো একটু ছোট করে দেওয়া আছে। দেখো, একটা প্রশ্ন কতভাবে আসতে পারে, যে বাক্য বলতে কি বুঝো, কোন কোন বিষয়ের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে ব্যাখ্যা করো। দেখো, একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, বিশেষ করে ১ নম্বরটা দেখো। সো এগুলো কিন্তু আসতে পারে একটাই। সো তোমরা জানো যে বাক্য কাকে বলে। যেমন আমি ক্লাসে বলছিলাম যে একাধিক পদ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তো একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে? তো আমরা বলছিলাম যে একটি সার্থক বাক্যের ৩টি গুণ বা বৈশিষ্ট্য থাকে বা সার্থকতা থাকে। তার মধ্যে একটা হচ্ছে, তুমি দেখো, আকাঙ্ক্ষা, আসক্তি, আকাঙ্ক্ষা, তারপর কি আসক্তি, যোগ্যতা। এটা ভিন্ন ভিন্নভাবে থাকতে পারে, এক একটা বইয়ে একভাবে থাকতে পারে। সো তোমরা, তো আমি প্রথমে যেটা বলছিলাম আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। সো আকাঙ্ক্ষাটা কি? তো আকাঙ্ক্ষাটা হচ্ছে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা বা শ্রবণ করার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি ভাত খেয়ে, দেখো এরপরে মনে হয় যেন আরও শোনার ইচ্ছা আছে, কিন্তু যদি বলা হয় যে আমি ভাত খেয়ে কলেজে যাব, এ বাক্যে কিন্তু যে শ্রোতা থাকে তার শোনার কিন্তু ইচ্ছা নিবারণ হয়ে যায়। তাই আকাঙ্ক্ষা বাক্যের একটা গুরুত্বপূর্ণ গুণ। অপরপক্ষে হচ্ছে আসক্তি। আসক্তি কি? বাক্যের ভিতরে যে পদগুলো থাকে এই পদগুলো সুশৃঙ্খল বিন্যাসই হচ্ছে আসক্তি। যেমন আমি যদি বলি যে ভাত আমি খাই, এখানে 3টা পদ আছে, একটা ভাত আমি খাই। এগুলা আসলে কিন্তু দেখো, ভাত আমি খাই এভাবে বলি না, আমরা কীভাবে বলি, আমি ভাত খাই। তাহলে উপরের বাক্যে পদগুলো এলোমেলো ছিল, তাই ওটার বিশৃঙ্খল অবস্থায় ছিল। সো এই বাক্যের কোনো কী নেই, মানে আসক্তি নেই। কিন্তু যদি তুমি এই বাক্যে আসক্তি আনতে চাও, কী লিখতে হবে? আমি ভাত খাই লিখতে হবে। ভাত আমি খাই থেকে কী লিখবা? আমি ভাত খাই। তাহলে এখন বলবা যে হ্যাঁ আমি ভাত খাই, এ বাক্যের কী আছে? পদগুলোর মধ্যে একটা শৃঙ্খলা আছে, বিন্যস্তভাবে সাজানো আছে, তাই এই বাক্যের কী আছে? আসক্তি আছে। অবরোধ দেখো, যোগ্যতা আরেকটা গুরুত্বপূর্ণ একটা গুণ বা বৈশিষ্ট্য। যোগ্যতা বিষয়টা আসলে কি? দেখো, আমাদের প্রতিটা জিনিসের বিষয় আমাদের মাথায় আগে থেকে ইনস্টল করা থাকে এবং ওটা আসলে বাস্তবে প্রকাশ করে। যেমন বাঘ নিয়ে আমাদের মাথায় আগেই একটা ব্যাপার আছে যে বাঘ একটা প্রাণী এবং এটা হিংস্র প্রাণী এবং এটা বনে জঙ্গলে হাঁটে। তো এখন যদি বলি যে বাঘ আকাশে ওড়ে, এই বাঘ কিন্তু আকাশে করে ওড়ে না, আমাদের মাথায় কিন্তু এটা নাই। তো বাস্তবের সাথে কি ম্যাচ হচ্ছে? বাস্তবের সাথে কি নাই? ম্যাচ নাই। তো এই যে মাথায় যেটা থাকে এটার নাম ভাব, আর বাস্তবে যেটা অর্থ প্রকাশ করে এটার নাম হচ্ছে অর্থ। তাহলে দেখো, পদগুলোর মধ্যে এই যে বাঘ একটা পদ, ওরা একটা পদ, এদের মধ্যে কি দেখো ভাবগত মেলবন্ধন নেই। তাহলে তাহলে এটার সংজ্ঞাটা কী হবে? বাক্যের মধ্যে পদগুলোর ভাবগত ও অর্থগত মেলবন্ধনকে যোগ্যতা বলে। ভাবগত আর অর্থগত মেলবন্ধনকে কি বলে? যোগ্যতা বলে। এই হচ্ছে তোমার বাক্য এবং বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য নিয়ে বা সার্থকতা নিয়ে আলোচনা করা হলো। নেক্সট যে প্রশ্নটা সেটা হলো বাক্য কাকে বলে। গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, বা বাক্য কত প্রকার, উদাহরণস্বরূপ বাক্যের প্রকারভেদ আলোচনা করো, বা গঠনগতভাবে বাক্য কত প্রকার এটা আলোচনা করো। এটাও কিন্তু অসংখ্যবার আসছে এবং এই দুইটা থেকে আসার সম্ভাবনা তোমাদের বেশি। বাক্য কাকে বলে দিবা ওই আগেরটাই, কিছুক্ষণ আগে যেটা বললাম 1 নম্বর প্রশ্নের উত্তরে। এবং এখানে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য বা যৌগিক বাক্য। 3 নম্বরে যৌগিক বাক্য। সরল বাক্য আমি ক্লাসে অসংখ্যবার বলছি যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন আমি ভাত খাই, এখানে আমি একটা কর্তা এবং খাই একটা সমাপিকা ক্রিয়া।
খায় দ্বারা, দেখো আমি ভাত খাই, এখানে কিন্তু অর্থ সম্পূর্ণ প্রকাশ পাইছে খায় দ্বারা, ফলে এটা সমাপিকা ক্রিয়া। আমি যদি বলতাম যে আমি ভাত খেয়ে দ্বারা কি অর্থ সম্পূর্ণ প্রকাশ পাইছে, তাহলে এটা কি অসমাপিকা ক্রিয়া। তাই বলতে হবে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। এরপর হচ্ছে তোমার জটিল বাক্য বা মিশ্র বাক্য একই। তো জটিল বা মিশ্র বাক্যতে তোমরা আমি বলছিলাম যে দুটি কর্তা এবং দুটি সমাপিকা ক্রিয়া থাকে, হ্যাঁ, এবং একটি অধীন বাক্য থাকে এবং একটি স্বাধীন বাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। একটা অধীন বাক্য না, আসলে একটা অধীন বাক্যাংশ থাকে, বাক্যাংশ, ঠিক আছে, বাক্যাংশ বা খণ্ডবাক্য বলতে পারো। বাক্যাংশ কঠিন মনে হলে একটি খণ্ডবাক্য এবং একটি স্বাধীন বাক্য থাকে, তাকে আসলে কি জটিল বাক্য বলে। এরপর হচ্ছে তোমার যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে তোমরা জানো যে সরল বাক্য, দুইটি সরল বাক্য যখন যোজক দ্বারা যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে। হ্যাঁ, দুটি সরল বাক্য যখন যোজক দ্বারা যুক্ত থাকে তখন তাকে কি বলে, যৌগিক বাক্য বলে। ঠিক আছে, এই আচ্ছা, তারপরে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো যে পদক্রম কি, বাংলা বাক্যের পদক্রমের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। এটা আসলে এতটা ইম্পর্ট্যান্ট না, হ্যাঁ, তারপরেও একটু যদি দেখে নিতে পদক্রম, এটা এতটা ইম্পর্ট্যান্ট না। যেমন ধরো সাবজেক্ট কোথায় বসে বাংলা বাক্যে, যেমন ইংলিশে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শুরুতে সাবজেক্ট, তারপরে কি ভার্ব মানে ক্রিয়া, তারপরে কি অবজেক্ট কর্ম বসে। কিন্তু বাংলা বাক্যের সিরিয়ালটা শুরুতে কর্তা, আর মানে এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা মানে এইভাবে একটু দেখবা, এটা একটু দেখে নিবা। সো অথবাতে কি থাকে আমরা এটা একটু দেখার চেষ্টা। তোমরা জানো যে 5 নম্বরে অথবা হচ্ছে বাক্যান্তর থাকে, কত প্রশ্ন থাকবে, ওই দুটা থেকেই থাকবে, ওই দুটা ভালো করে পড়বা। অথবাতে দেখো যে বাক্যান্তর থাকবে, 19 সালে এগুলো আসছিল। বাক্যান্তর বলতে বোঝায় যেমন ধরো অস্তিবাচক থেকে নেতিবাচক, অস্তিবাচক থেকে প্রশ্নবোধক, হ্যাঁ, এরকম থাকতে পারে। তারপর হচ্ছে তোমার বিস্ময়বোধক নিতে বলবে, অথবা কি অনুজ্ঞবাচক নিতে বলবে, এরকম। যেমন জাদুঘর আমাদের আনন্দ দেয়, দেখো প্রথম প্রশ্নটা জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটা বলছে যে ব্রেকেটে বলছে প্রশ্নবোধক করো, তাহলে প্রশ্নবোধক করে দেবা কীভাবে, তাহলে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, হ্যাঁ, দেখো এটা প্রশ্ন করা হয়েছে জাস্ট। তো ধনীর কন্যা তার পছন্দ নয়, এটা অস্তিবাচক করতে বলছে। অস্তিবাচক মানে কি, নয় কথাটা থাকবে না কথা থাকবে না। যেমন ধনীর কন্যা তার অপছন্দ নয়, যে নয় কি না বোধক না, এটা রাখা যাবে না, কিন্তু অর্থ সেম থাকবে। ধনীর কন্যা তার অপছন্দ, এইভাবে তোমরা একটু দেখতে থাকবে, ঠিক আছে। ওকে, মোটামুটি এগুলো একটু দেখবা যদি যারা দেখতে চাও। ওকে, তারপরে আমি কয়েকটা এখানে দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে এগুলা রিডিং করে নিতে পারো, ঠিক আছে। যাদের কাছে বই নাই তারা একটু রিডিং করতে পারো। আমি মনে করি তোমরা ওই দুটো প্রশ্ন পড়লেই মোটামুটি কমন পেয়ে যাবে, আই বিলিভ। সো প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করি কমন পাবো। ওকে, থ্যাংক ইউ। এই ভিডিওতে 6 নম্বর প্রশ্ন কি থাকবে এটা আমি একটু ডিসকাশন করছি। যেমন 6 নম্বর প্রশ্ন থাকবে হলো তোমার বাংলা ভাষার অপপ্রয়োগ। অশুদ্ধ তোমাকে বাক্য দেওয়া থাকবে, সেটাকে শুদ্ধ করতে হবে। যেমন বিধি লঙ্ঘন হয়েছে, এটা একটা ভুল বাক্য, এটা রাইট কি, বিধি লঙ্ঘিত হয়েছে। আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, এই যে আমৃত্যু না, মানব পর্যন্ত, মৃত্যু মানব, মানব পর্যন্ত, আবার পর্যন্ত মানব পর্যন্ত, দুটো আনা দরকার নেই। তো আমৃত্যু দেশের সেবা করে যাব, অথবা মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। ঋষিতা বুদ্ধিমান মেয়ে, তো ঋষিতা তো মেয়ে, সেখানে তো বুদ্ধিমান যাবে না, বুদ্ধিমান ছেলেদের সাথে যায়। তাহলে ঋষিতা বুদ্ধিমতী মেয়ে, ঋষিতা বুদ্ধিমতী মেয়ে। সো এইভাবে এগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। যাদের কাছে নাই অবশ্য তোমরা চাইলে এগুলো আমি এক পৃষ্ঠার শিট আমি গ্রুপে দিয়ে রাখছি, এটা খুঁজো, না পেলে আবার বললে আমি দিব। এটা এখান থেকে না পড়ে মোটামুটি ওইটা স্পিকের মধ্যে রিডিং করলে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো।
7 নম্বরে যেটা থাকবে পারিভাষিক শব্দ, এটা নিয়েও একটু আলোচনা করি। এটা নিয়ে তো আলাদা আজকে কিছু করার দরকার নেই, এখানেই করি। সেটা পারিভাষিক শব্দ, এটা কিন্তু তোমার 12টা থাকবে। তোমার 10টা অ্যান্সার করলে তুমি 10-এর মধ্যে 10ও পেতে পারো যদি তোমার অ্যান্সারটা রাইট হয়। অথবাতে অনুবাদ থাকবে, অনেকেই যেহেতু অনুবাদটা সোজা আসে, তোমরা চাইলে অনুবাদটাও দিতে পারো। যেমন ধরো এখানে অ্যাক্টিংয়ের থাকবে, এটা এই ইংলিশ ওয়ার্ডটা থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে। এই যে যেমন ধরো কার্যকরী বা ভারপত্র, ব্যালটের বাংলা কি, ভোটপত্র বা কার্টুন, ব্যঙ্গচিত্র। ইংলিশ থাকবে, বাংলা লাগবে, এই ঠিক আছে। তো এটা মোটামুটি এগুলো দেখে যাও। এরপরে হচ্ছে নির্মিত অংশ মানে লিখিত অংশ, এটা দেখে যাব। সো প্রথমেই সেখানে আছে তোমার দিনলিপি অথবা প্রতিবেদন, তোমরা দিনলিপি দেওয়ার চেষ্টা করবা। বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র, বৈদ্যুতিক চিঠিটা দেওয়ার চেষ্টা করবা। এরপরে সারমর্ম, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, তোমাদের যেটা মন চাই দিবা। এরপরে থাকবে হলো সংলাপ বা ক্ষুদে গল্প, সংলাপ দিবা। এরপর হচ্ছে রচনা। এই হচ্ছে টোটাল বাংলা ব্যাকরণ।